তারা কিভাবে জানলো? এখন কি হবে? জেসিকে বিড়বিড় করতে দেখে তারা ভ্রু কুঁচকে বলল। কি বিড়বিড় করছো জেসিপু? জেসি জোরপূর্বক হাসলো, তারার দিকে তাকিয়ে বলল। না মানে তুমি কোত্থেকে জানলে? তুমি তো আমার ক্লাসের নও। তুলি আমার বান্ধবী, এটা তো জানো। ওর বড় বোনও পড়ে। কথা বলতে বলতে জানলাম সিফাত স্যার নাকি গতকালই বলেছিলেন যে পড়াবেন না। জেসি শুধু হালকা হাসলো, খুব বাজেভাবে ধরা খেয়ে গেল। তারা আবারও হাঁটতে হাঁটতে বলল। তাহলে আজ বরং একসাথেই যাই, কি বলো জেসিপু? জেসি কি বলবে ভেবে পাচ্ছে না, ঢোক গিলে আমতা আমতা করে বলল। মানে জেসি কিছু বলার আগে সমুদ্র ওদের সামনে চলে এলো। সানগ্লাস খুলতে খুলতে দুজনকে উদ্দেশ্য করে বলল। তোমরা এত আস্তে আস্তে আসছো কেন? আমি কখন থেকে ওয়েট করছি। জেসি তাড়াহুড়া করে বলতে লাগলো। ভাইয়া আমার কোচিং আছে, বাই। বলে দ্রুতই স্থান ত্যাগ করলো জেসি। তারা পিছন থেকে দু একবার ডাকও দিল। জেসিপু কই যাও? আরে বলতে বলতে কিছুটা এগিয়ে গাড়ির কাছে চলে এলো। হঠাৎ সমুদ্র পিছন থেকে কাঁধে হাত রেখে বলল। ও তো কোচিংয়ে গেছে। কি হয়েছে তারা? বলো আমায়। তারা সমুদ্রের দিকে তাকিয়ে রইল। উপরের ঠোঁট দ্বারা নিচের ঠোঁটটা চেপে ধরে ভ্রু কুঁচকে বলল। আমি আসলে একটা বিষয় নিয়ে কনফিউজড। কোন বিষয়? তারা কিছু বলতে গিয়েও বলল না, মনে মনে ভাবলো। এসব বললে যদি জেসিপুকে বকা দেয় তো? তারা কি চুপ করে থাকতে দেখে সমুদ্র বলে উঠল। কি হলো, চুপ কেন? বলো। তারা কেঁপে উঠে জোরপূর্বক হাসলো, তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বলল। না কিছু না। বলেই গাড়িতে বসে পড়ল তারা। সমুদ্র সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো। এই বলছিল কনফিউজড, এই বলে কিছু না। স্ট্রেঞ্জ। তারা গাড়ির ভিতর থেকে সমুদ্রকে উদ্দেশ্য করে ডাকতে লাগলো। আরে কখন আসবেন? আসছি। বলেই সানগ্লাসটা পরে সিটে বসে পড়ল সমুদ্র। তারার দিকে তাকিয়ে দেখলো তারা নিচের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। সমুদ্র ভাবতে লাগলো। কি এমন ঘটলো যেটা তারাকে এতটা চিন্তিত করে দিল? তারা তো চুপচাপ থাকার মেয়ে নয়, প্রতিদিন তো অনেক গল্প করে। এসব ভাবতে ভাবতে বাসার সামনে গাড়ি থামালো সমুদ্র। তারা কিছু না বলে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়ে ঘরে চলে গেল। বিষয়টা যেন আরো ভাবিয়ে তুলল সমুদ্রকে। অবাক হয়ে বিড়বিড় করলো। তারা তো প্রতিদিন আমার সাথে বাসায় ঢুকে, তবে আজ কেন নিজে নিজে চলে গেল? কি হয়েছে আমার আদরিনীর? নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে আছে তারা। মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন চিন্তা। তার ছোট্ট মাথায় কিছুতেই যে সে মিথ্যা কথা বলার কারণটা ধরা পড়ছে না। সে এমন মিথ্যায় নতুন, কখনো কাউকে বলতে দেখেনি। তারা ফুলগুলো দেখতে দেখতে বলে উঠল। কেন মিথ্যে বললো সে? সাথে সাথে পিছন থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল। কে মিথ্যে বলেছে তারা? কেঁপে উঠল তারা। এই কণ্ঠটা পরিচিত তার, এটা তো সমুদ্র। তারা পিছনে না ফিরেই বলল। কিছু না মিস্টার আহমেদ। জানি আমি, তুমি জাহানারা বেগমের জন্য কষ্ট পাচ্ছ। কথাটা বলার সাথে সাথে পিছনে ফিরে সমুদ্রকে জড়িয়ে ধরল তারা। বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সমুদ্র তারার পিঠে হাত রেখে বলল। কি হয়েছে তারা? বলো আমায়। আমি না তোমার বন্ধু, তোমার মিস্টার আহমেদ? তারা সমুদ্রের বুকে মুখ গুজেই ঠোঁট উল্টে বলল। আপনার কাছে তো সবকিছুর উত্তর আছে, তাই না মিস্টার আহমেদ? সমুদ্র মুচকি হাসলো। তারার মাথাটা তুলে গালে হাত রেখে বলল। হ্যাঁ আছে তো, মিসেস তারা আহমেদ। জেসিপু কেন মিথ্যে বললো, এর উত্তর আছে? সমুদ্রের ভ্রু কুচকে গেল। তারাকে দোলনায় বসিয়ে নিজে নিচে বসে পড়ল। হাত ধরে বলল। জেসি কি মিথ্যা বললো? আপনি জেসিপুকে বকবেন না তো? আচ্ছা বকবো না, বলো কি মিথ্যা বলেছে। তারা সমুদ্রকে জেসির কথাগুলো খুলে বলল। সব শুনে সমুদ্র ভ্রু কুচকে ভাবতে লাগলো। তোমার অবুঝ মন তো মিথ্যার কারণটা ধরতে পারবে না আদরিনী। আমি হয়তো বুঝতে পারছি যে জেসি কেন মিথ্যা বলেছে। নিশ্চয়ই কোনো ছেলের সাথে দেখা করতে গেছে ও। তাছাড়া ওই দিন আমার বন্ধু পিয়াসও তো ওকে একটা ছেলের সাথে দেখেছিল। তখন সন্দেহ হলেও এখন সেটা বিশ্বাস হলো। সমুদ্রকে কিছু ভাবতে দেখে তারা ঠোঁট উল্টে বলল। কি হলো বলুন না, কেন মিথ্যে বললো? সমুদ্র মিথ্যা হাসলো। তারার মাথায় হাত বুলিয়ে বলল। পাগলি, হয়তো কোনো বান্ধবীর সাথে দেখা করতে গেছে, আর আমাকে বললে তো রাগ করবো তাই বলেনি। কিন্তু বান্ধবীর সাথে তো স্কুলে দেখা হলোই। ইস, কত প্রশ্ন করে আমার তারাটা। এখন আর এত কিছু বলতে হবে না, চলো ঘুমাবে। বিকাল হয়ে গেছে, একটু ঘুমাবে চলো। বলেই তারার হাত ধরে বিছানায় জোর করে শুয়ে দিল সমুদ্র। চুলগুলো খুলে দিয়ে বলল। চুলগুলো শুকাতে দাও। তারা মাথা নাড়ালো। শুকানোর কথাটা তো বাহানা মাত্র। বাস্তব তো এটাই যে সমুদ্র তারা চুলগুলো মন ভরে দেখতে চায়। এই ভেজা চুলের মুহূর্তে ডুবতে চায়। তারার ঘুমানোর অপেক্ষা শুধু। সমুদ্র তারার পাশে বসে তারা মাথাটা কোলে তুলে নিল। মাথায় হাত বুলিয়ে বলল। ঘুমাও তো।
তারা হালকা হেসে চোখ বুঝলো ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা অজানা প্রশ্ন থেকেই গেল। সমুদ্র নিজের মন মতো তারার মাথায় হাত বুলিয়ে চুলগুলো ছুঁয়ে দেখছে। তারা এখনো ঘুমায়নি। বুঝতে পেরে সমুদ্র বলল, ঘুমাও না কেন বউ? আসছে না। সমুদ্র মুচকি হাসলো। তারা চুলগুলো ছুঁয়ে বলল, আচ্ছা দাঁড়া, তোমার চুলগুলো এত নরম কেন? মা যত্ন নিত। মাঝপথে তো এত যত্ন নেওয়া হয়নি। এখানে আসার পর আপনি যত্ন নিতে শেখালেন, তাই আরো সুন্দর হয়ে গেল। সমুদ্র ব্লাশিং হয়ে মাথা চুলকালো। নিচু হয়ে তারার কপালে চুম্বন এঁকে বলল, ঘুমাও তো পাগলি। মাগরিবের নামাজ পড়ে বাসায় ঢুকতেই জেসিকে ড্রয়িং রুমে বসে টিভির সামনে বসে থাকতে দেখলো সমুদ্র। পাশেই তারা বসে আছে। সমুদ্র এগিয়ে গিয়ে বসে পড়ল জেসির পাশে। মুচকি হেসে বলল, কিরে, দিন কেমন গেল? ভালোই তো ভাইয়া। ক্লাস কেমন করলি? সমুদ্রের এমন কথা শুনে তারা সমুদ্রের মুখ পানে তাকালো। সমুদ্র জানার পরও এই প্রশ্ন কেন করলো, কিন্তু জেসির উত্তরের জন্য কেউই প্রস্তুত ছিল না। জেসি ভাবলেশীনভাবে জবাব দিল, ক্লাস তো হয়নি ভাইয়া। সমুদ্র তারার দিকে তাকালো, আর তারাও। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে সমুদ্র বলল, তাহলে তুই কই ছিলি? একটা বান্ধবীর বাসায় অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে। কেমন অ্যাসাইনমেন্ট? বিস্তারিত জানতে হলে চলো স্টাডি রুমে। সমুদ্র আবারও তারার দিকে তাকালো। তারা তখন কৌতূহল নিয়ে জেসির দিকে তাকিয়ে। সমুদ্র জেসিকে একটু ভয় পাওয়াতে বলল, তোর ওই বান্ধবীর নাম্বার দে তো। নাও, নোট করো। সমুদ্র যেন এবার চরম অবাক। জেসির উপর থেকে সন্দেহটা সরে গেল। তবে কি জেসির কোনো দোষ নেই? শুধু শুধু সন্দেহ করলো। তারাও দীর্ঘশ্বাস ফেলে ভাবলো। ও, তার মানে এজন্যই মিথ্যে বলেছিল। জেসি উঠে দাঁড়ালো, পা বাড়ালো নিজের রুমের দিকে। সমুদ্র তারাকে উদ্দেশ্য করে বলে উঠল, রুমে আসো। রাত 10টার বেশি বাজতে চলল। এখনো আসার নাম নেই সমুদ্রর। বিষয়টা যেন ভাবিয়ে তুলছে তারাকে। সমুদ্র মূলত তাকে স্কুল থেকে বাসায় দিয়ে আবার বের হয়ে গেছে অফিসের উদ্দেশ্যে। আর এখনো তার আসার নাম নেই। তারা সারা রুমময় পায়চারি করছে আর ভাবছে, কই গেলেন উনি? অফিস তো শেষ হয়ে যাওয়ার কথা, এখনো তো এলেন না। ভাবতে ভাবতে তারা কিছুক্ষণ বিছানায় থম মেরে বসে রইল। তারপর রুম থেকে বের হয়ে জেসি রুমের দরজায় কারাঘাত করলো। জেসি জেগেই ছিল। তারার আওয়াজ শুনে দরজা খুলে বলল, কি হয়েছে তারা? জেসিপু মিস্টার আহমেদ এখনো আসছেন না। তোমায় কিছু বলে গেছেন? জেসিও যেন একটু চিন্তায় পড়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলল, কিছু হবে না, আমি কল করে দেখছি। বলতে বলতে জেসি কল লাগালো। তারাও আনমনে বলতে লাগলো, ধুর, কোথায় উনি? টেনশন হচ্ছে আমার। জেসির প্রথম কলের মাঝে কেউ একজন কল করলো। নাম্বারটা দেখেই জেসি তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে মেসেজ করে দিল। কাজ করছি, একটু পরে কল দাও, 5 মিনিটস। চোখ এড়ালো না তারার, তবুও কিছু বলল না, কারণ তার চিন্তা এখন সমুদ্রকে নিয়ে। মেসেজটা লিখে আবারও সমুদ্রকে কল লাগালো জেসি। আর তারার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসলো। তারা কিছু বলল না। জেসিই বলতে লাগলো, আমার মনে হয় বাবা তো কাজের উদ্দেশ্যে দেশের বাইরে গেছে, সেজন্য ভাইয়ার উপর চাপটা একটু বেশি পড়েছে। তারা জেসির কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। তারপর মাথা নিচু করে বলল, তবে একটা কল করার প্রয়োজন ছিল। তা ঠিক। পরপর 3টা কল দেওয়ার পরও ফোন বন্ধ আসছে। এই কথাটা তারা শোনা মাত্র আরো বেশি চিন্তিত হয়ে বলল, এখন কি করব? ওনার ফোন বন্ধ কেন? সেটা তো জানি না তারা। নিশ্চয়ই কাজে আটকা পড়েছে, চলে আসবে। তাই যেন হয়। বলেই তারা নিজের রুমে যেতে লাগলো। পরক্ষণে আবার পিছনে ফিরে বলল, জেসিপু। জেসির পা থমকে গেল। রুমে আর গেল না। তারার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ বলো। টেনশন করিও না তারা, কিচ্ছু হবে না, দেখো। তারা জেসির দিকে এগিয়ে গেল। হালকা গম্ভীর গলায় বলল, আমাদের অফিসের ম্যানেজারকে কল দাও তো। জেসি কিছুক্ষণ তারার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আসলেই তো, আমি তো এটা ভাবিইনি। বিনিময় আলতো হাসলো তারা। জেসি ম্যানেজারকে কল দিল। জানতে পারলো যে সমুদ্র প্রায় 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। এটা শোনা মাত্রই তারা আটকানো গলায় বলল, তাহলে উনি এখনো আসছেন না কেন? অফিস থেকে আসতে তো মিনিমাম 20 থেকে 25 মিনিট লাগে। জেসি কিছু বলতে যাবে তার আগে কলিং বেল বেজে উঠল। জেসি হালকা হেসে বলল, ওই দেখো চলে এসেছে। আরে কই গেল? শেষের কথাটা বলে জেসি এদিক ওদিক তারাকে খুঁজতে লাগলো। কিন্তু তারা তো আরো 7 সেকেন্ড আগে স্থান ত্যাগ করেছে। দৌড় লাগিয়েছে দরজার উদ্দেশ্যে। যেতে গিয়ে শাড়ির সাথে পা বেঁধে পড়েও গেছে একবার মেঝেতে। তবুও না থেমে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। জেসি ততক্ষণে রুমে চলে গেছে। দরজা খুলেই চোখ বড় বড় হয়ে গেল তারার। মুখ হাতে চলে গেল নিজের অজান্তেই। ছলছল চোখে আলতো চিৎকার করে বলল, কিভাবে হলো এসব? সমুদ্র মলিন হাসলো। তারার গালে হাত রেখে বলল, কিছু না তেমন, অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারা ভয় পেয়ে গেল। ভয়ার্ত গলায় বলল, অ্যাক্সিডেন্ট? সমুদ্র ঘরে ঢুকে তারাকে বুকে জড়াতে জড়াতে বলল,
রিল্যাক্স তারা, ছোট্ট অ্যাক্সিডেন্ট, ডক্টরের কাছে গিয়েছিলাম, এই দেখো ব্যান্ডেজ করেছি। তারা সমুদ্র থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এটা মোটেও ছোট্ট নয়। আপনার হাতে, পায়ে, এমনকি মাথায়ও ব্যান্ডেজ। ওই একটু ছিলে চলে গেছে আর কি। আতকে উঠল তারা, জোরে জোরে জেসিকে ডাকতে লাগলো। আর সমুদ্রকে খাবার টেবিলে চেয়ারে বসিয়ে দিল হাত টেনে। জেসি নিচে এসে অবাক হয়ে গেল নিজের ভাইকে এই অবস্থায় দেখে। সমুদ্রের উদ্দেশ্য করে বলল, এ কি ভাইয়া, কি হয়েছে তোর? আরে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। এটা মোটেও ছোট অ্যাক্সিডেন্ট নয়। কি অবস্থা করেছিস তুই নিজের? বাবাকে জানাতে হবে আমার। আরে না, বাবা টেনশন করবে, প্রয়োজন নেই। জেসি কিছু বলতে যাবে তার আগেই তারা বলে উঠল, জেসিপু একটু গরম পানি করে দাও না। উনি তো ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন না, গায়ে তো রক্ত লেগে আছে, গোসল করতে হবে। জেসি মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সমুদ্র তারার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তারা মোটেও সমুদ্রের দিকে তাকাচ্ছে না, নিজের মতো খাবার বাড়ছে। সমুদ্র মনে মনে ভাবলো। এবার আদরিনী অভিযান করে ফেলেছে। সমুদ্র তারার হাত ধরে বলল, তোমার বাড়তে হবে না, রাখো। তারা হাত ছাড়িয়ে নিল, গম্ভীর গলায় বলল, আমার কথা কে শোনে যে আমি শুনবো? সমুদ্র নিজের গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, বাব্বা, কি কথা শুনিনি আপনার মহারানী। আপনাকে আমি না করেছিলাম আজ যেতে। আমার আগে থেকেই মনটা খুঁতখুত করছিল। কাজ ছিল বউ। হ্যাঁ, দেখলাম তো কেমন কাজ। আচ্ছা সরি। তারা কিছু না বলে সমুদ্রের দিকে খাবার প্লেট এগিয়ে দিল। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, হাত কাটা। ভালো তো। কিভাবে খাবো? জানি না আমি, আপনার অফিসকে বলুন। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে কি যেন ভাবলো, তারপর বাঁকা হেসে বলল, তুমি তো অনেক ঋণ জমা করেছো আমার কাছে। মানে? মানে হলো, তোমাকে আমি কতবার খাইয়ে দিছি বলো তো, এখন তোমার ঋণ পরিশোধ করার পালা। তারা কোনা চোখে সমুদ্রের দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো। সমুদ্র দুষ্টু হেসে বলল, দাও দাও, খাইয়ে দাও। কিন্তু আমি তো আপনাকে বলিনি খাইয়ে দিতে। তাতে কি, খাইয়ে তো দিয়েছি, এখন আমাকেও দাও। তারা দীর্ঘশ্বাস ফেলে সমুদ্রকে খাওয়াতে লাগলো নিজের হাতে মেখে। নয়তো সমুদ্র খাবে কি করে? আর সমুদ্র যদি তাকে এতবার খাওয়াতে পারে তাহলে সে কেন পারবে না? বরটা তো তারই, দায়িত্ব তারও রয়েছে। এখন তো সে বড় হচ্ছে নাকি? রাত হয়তো 12:08। গভীর ঘুমে নিমগ্ন সমুদ্র। পাশে শুয়ে আছে তারা, একটা হাত তার গাল বরাবর নিচে রেখে সমুদ্রের দিকে তাকিয়ে অসহায় চোখে। চোখ দিয়ে পানি ঝরছে, মনে মনে শুধু আওড়াচ্ছে, আল্লাহ, ওনার যেন কিছু না হয়। মা বাবার পর একমাত্র ওনাকেই এতটা আপন করে পেয়েছি। উনি একমাত্র ব্যক্তি যার কাছে নিজেকে সুরক্ষিত মনে হয়। আজ কতগুলো দিন হয়ে গেল বিয়ের। এতদিন আমি অনেক বেশি মায়ায় জড়িয়ে গেছি ওনার সাথে। এখানে এসে একটা বাবাও পেয়েছি, কিন্তু বন্ধু হিসেবে তো ওনাকেই পেয়েছি। কথাগুলো ভাবতে ভাবতে আবারও চোখ দিয়ে পানি পড়ল তারার। পিছনে ফিরে শুয়ে পড়ল সে। আবারও সেসব ভাবতে ভাবতে আচমকা পেটে কারো হাতে স্পর্শ অনুভব করলো তারা, সাথে ঘাড়ের কারো গরম নিঃশ্বাস। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। নতুন এক অনুভূতি হচ্ছে মনের মধ্যে। ধূপকো পানিটা বেড়ে যাচ্ছে। স্পর্শ যে সমুদ্রের, এটা সে বুঝতে পেরেছে অনেক আগে। সমুদ্র কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বউ। কেঁপে উঠল তারা। এই শব্দটা আগে শুনলো, আজ কেন যেন নতুন লাগছে। বারবার শুনতে ইচ্ছে করছে। মুহূর্তেই পেটে থাকা হাড়টা গরম মনে হলো, সাথে পিঠে লেগে থাকা মুখটাকেও। চোখ বড় বড় হয়ে গেল তারার। পিছনে ফিরে সমুদ্রের গালে কপালে হাত দিয়ে বলল, এ কি, আপনার তো জ্বরেই গা পুড়ে যাচ্ছে। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটু পর পর জোরে হাওয়া দিচ্ছে। এদিকে তারার অস্থির মন সমুদ্রের সুস্থতা কামনায় ব্যস্ত। আর সমুদ্র, সে তো মুচকি হেসে তারার দিকে তাকিয়ে। তারা সমুদ্রে জবাব না পেয়ে আবারও গালে কপালে হাত রাখলো, তারপর বলল, এত রাতে কি করব আমি এখন? সমুদ্র যেন মজা পেল, মুখ ভরে হেসে বলল। কি করবা আদরিনী? তারা চিন্তিত হয়ে উঠতে দিল না সমুদ্র। তারাকে টেনে জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ তারা? কাজ আছে আমার, তাই কাজে যাচ্ছি। ছাড়ুন, একে তো জ্বর বাঁধিয়েছেন, আবার কথা বলছেন। সমুদ্র হেসে ফেলল। তারার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, তারা, তুমি তো বড় হয়ে যাচ্ছ। তারা পা ভাঁজ করে সমুদ্রের সামনে বসে পড়ল। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে বলল, তো কি, বড় হব না আমি? আমি আমি বড়, আর আমি বড়ই আছি, বুঝছেন? ওরে আমার অবুঝ পাগলিটা। আমি অবুঝ না, অবুঝ আপনি। কিভাবে? এই যে এত বড় মানুষ হয়েও ব্যথা পেয়ে জ্বর বাঁধিয়ে রেখেছেন। আমি যদি অবুঝ হতাম তাহলে আমি জ্বর বাঁধাতাম। আতকে উঠল সমুদ্র। তারার ঠোঁটে হাত চেপে ধরে বলল, না বউ, তুমি অসুস্থ হলে যে দেখতে পারবো না, সহ্য হবে না তো। তারার কেমন যেন একটা অনুভব হলো। এই প্রথম সমুদ্র তার ঠোঁট স্পর্শ করেছে। কেমন এক অনুভূতি। তারা সমুদ্রের চোখের দিকে তাকিয়ে হাতটা সরালো, তারপর আস্তে করে বলল,
তাহলে আপনি অসুস্থ হলেও আমার সহ্য হয় না। বলেই তারা বিছানা থেকে নামতে নিল। সমুদ্র টেনে তারাকে শুইয়ে দিল। তারা চোখ মুখ কুঁচকে বলল, উফ, কি হলো? উঠতে দিন মিস্টার আহমেদ। সমুদ্র কিছু না বলে তারার এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলল। তারা, একটা কথা জিজ্ঞাসা করি? তারা কেমন যেন শান্ত হয়ে গেল। আস্তে আস্তে সমুদ্রের পাশেই শুয়ে পড়ল। সমুদ্রের দিকে ঘুরেই ছিল, চোখে চোখ রেখে বলল, কি? তুমি এত বাচ্চা কেন? এত বাচ্চা বাচ্চা কথা কেন তোমার? তারা আবারও মুখ ফুলিয়ে ফেলল, ভেংচি কেটে বলল। মোটেও না, আমি বাচ্চা না। সমুদ্রে যেন আরো ঘোর লেগে গেল। তারার গাল টেনে বলল, এত মুগ্ধতা কেন তোমার মাঝে? মাঝে মধ্যে এতটা বাচ্চা হয়ে যাও, আবার মাঝে মধ্যে এমন বিহেভিয়ার করো যেন তুমি আমার চেয়ে কত বড়, একরকম প্রাপ্তবয়স্কদের মতো হয়ে যাও। তারা অবুঝ মনেই তাকিয়ে রইল। সমুদ্রের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বোঝার চেষ্টা করছে। সমুদ্র আবারও হালকা হেসে বলতে লাগলো, সত্যি বলতে তোমার সব রূপেই তোমাকে নতুন করে আবিষ্কার করি, অদ্ভুত ভালো লাগে, জানো তুমি এটা? তারা কিছু বুঝলো না, তবুও না বোধক মাথা নাড়ালো। হেসে ফেললো সমুদ্র, আবারও বলতে শুরু করলো। তোমার বাচ্চা বাচ্চা রূপে তোমার মাত্রাতিরিক্ত কিউট লাগে, নরম নরম গালগুলো ফুলে যায়, এই হালকা গোলাপি রঙের ঠোঁটটা উল্টে যায়, ইস, বুকে এসে লাগে গো। আস্তে আস্তে গাল গরম হতে শুরু করলো তারার। লাল টুকটুকে হয়ে গেছে গালগুলো। সমুদ্রের মুখে প্রশংসা শুনে তার ভালো লাগার পাশাপাশি একরকম লজ্জারও সৃষ্টি হয়। কেমন যেন অজানা এক অনুভূতি বুঝতে পারলো সমুদ্র। লজ্জাটা আর একটু বাড়িয়ে দিতেই বলল, আর তোমার মাঝে যখন বড়দের ভাবটা আসে, তখন তোমার শাসন করার ধরনটার উপর প্রেমে পড়ে যাই। তুমি যখন তোমার লম্বা চুলগুলো ঝাড়তে থাকো, তখন আমি দূর থেকে দাঁড়িয়ে দেখি, কাছে যেতে পারি না। এগুলো ছোঁয়ার এক তীব্র বাসনা জেগে উঠে নাক ডুবিয়ে গন্ধ নেওয়া তাড়না। কি অদ্ভুত মায়া তোমার মাঝে। তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে সমুদ্রের বাক্যগুলো কর্ণপাত করছে। সমুদ্রের কথাগুলোর মধ্যেও যে মায়া আছে, সেটার কি হবে যার দ্বারা তারা নতুন এক অনুভূতি হচ্ছে মনের অজান্তেই। সেটা তারাকে কিছু বলতে না দেখে সমুদ্র ভ্রুকুচকে তাকিয়ে রইল। কারণ ওর মনে হচ্ছে তারার হয়তো খারাপ লাগছে, তারই ভুল, তারাকে এসব বলা উচিত হয়নি। তারার বয়সটাই বা কত? এসব ভেবে সমুদ্র মন খারাপ করে বলে উঠল, কিছু বলছো না যে? আমার কথাগুলো কি তোমার খারাপ লাগছে? তাহলে আর বলবো না। তারা আচমকা সমুদ্রের দিকে তাকিয়ে আলতো চিৎকারের সহিতে বলল, এই না। সমুদ্র প্রথমে অবাক হলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। তারার গালে হাত বুলিয়ে বলল, তোমাকে আমি খুব ভালোবাসি আদরিনী। এক শীতল হাওয়া বয়ে গেল তারার শরীরের মধ্য দিয়ে। সমুদ্রের দিকে গভীরভাবে তাকিয়ে আছে সে। সমুদ্রের কথাটা একদম মনটাকে শান্ত করে দিয়েছে কেমন যেন। এই কথাটাতে এতটা মাদকতা। এই প্রথম সমুদ্র তাকে এই কথাটা বলল। নিজের অজান্তেই অস্ফুট স্বরে বলে উঠল তারা। আমিও আপনাকে খুব ভালোবাসি মিস্টার আহমেদ। সমুদ্রের ঠোঁটে দেখা গেল মুচকি হাসি। তারা বড় হয়ে যাচ্ছে। এভাবেই কথা বলতে বলতে একসময় সমুদ্রের বুকে শুয়ে পড়ল তারা। আস্তে আস্তে জ্বরটা কমে গেল সমুদ্রের। তারার মাঝে যে জাদু আছে, নয়তো জড়িয়ে ধরতেই জ্বর গায়েব। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা তারা, তোমার মাকে তো কিছু বললে না, পরে 1 মাস হয়ে গেল। আমি চাই যেন ওরা আর আমাকে বিরক্ত না করুক। এই সম্পত্তির কথা বলতেই শান্ত হয়ে বসে আছে। তা ঠিক, তোমার খুব কষ্ট হয়, তাই না বউ? তারা সমুদ্রের বুকে থুতনি ঠেকিয়ে মাথা উঁচু করে তাকালো। তারপর গাল ভরে হেসে বলল, কিসের কষ্ট? এই যে তোমার মা তোমাকে এত অত্যাচার করলো, তোমার বাবা চলে গেলেন। তারা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর আবারও একটা দীর্ঘশ্বাস আস্তে আস্তে ফেলল। সত্যি বলতে হয়, আমার কষ্ট, ভীষণ কষ্ট হয়। বাবা মার কথা মনে পড়ে খুব, বিশেষ করে রাতের বেলা। জানেন আপনি, আমার মা বাবা আমাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরে ঘুমাতো, আর তারপর মা চলে গেল আর বাবার বুকে মাথা দিয়ে ঘুমাতাম। কিন্তু নতুন মা আসার পর থেকে বাবাকে আর আমার সাথে থাকতেই দেয়নি। মন খারাপ করে না বউ? মন খারাপ আগে হতো, এখন হয় না। এখানে এসে একটা বাবা, একটা বোন আর একটা বন্ধু পেয়েছি। হুম। আপনি কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? সমুদ্র চোখ বন্ধ করে তারার মাথাটা ধরে বলল। কখনো না। তারা সমুদ্রের বুক থেকে মুখ তুলে সমুদ্রের মুখের দিকে তাকালো। চোখ খুলল সমুদ্র। তারা ছলছল চোখে তাকিয়ে বলল, মিস্টার আহমেদ, নতুন মায়ের মতো নতুন কেউ এলে কি আমাকে বুকে নেবেন না? তারার গালে হাত বুলিয়ে সমুদ্র বলে উঠল, নতুন যেই আসুক না কেন, আমার তারা সব সময় আমার বুকে থাকবে, আমার কলিজায় বাঁধিয়ে রাখবো, তোমাকে হারাতে দিব না। আপনি ছাড়া যে কেউ নেই আমার। জানি আমি, এখন চুপ করে বুকে ঘুমাও তো। তুমি জানো না তোমার কান্না আমার সহ্য হয় না? কষ্ট হয় তো বউ? তারা কিছু না বলে সমুদ্রের বুকে মাথা রাখলো। আবারও নাক টেনে বলল, আপনি শুধু আমার কাছে থাকবেন, বুঝলেন? পাগলি, তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো?
তারা চুপ রইল। সমুদ্রকে ছাড়া কিছুই কল্পনা করতে পারে না সে। সমুদ্রের মাঝেই নিজেকে আবিষ্কার করতে চায়। বারবার কেন যেন ভয় চেপে ধরে, সমুদ্রকে হারানোর ভয়। কেন হয় এমনটা? সমুদ্রকে ছাড়া যে সে থাকতে পারবে না। সমুদ্র গভীর গলায় বলল, এবার থেকে তোমাকে একটু শক্ত হতে হবে তারা। সব কিছু জানতে হবে, শিখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের গানের স্কুল খোলার স্বপ্ন পূরণ করতে হবে। তারা বুকে থেকে অবাক হয়ে বলল, জানেন আপনি? হ্যাঁ, মামি বলেছিল। এখন বলো, পূরণ করবে না স্বপ্ন? হ্যাঁ, করব। আমার নয়, মায়ের স্বপ্ন এটা। আমাকে পূরণ করতে হবে মিস্টার আহমেদ। জীবনের প্রতিটা পদক্ষেপে আমাকে তোমার পাশে পাবে তারা। সব সময় তোমার পাশে থাকবো আমি। শুধু তুমি নিজেকে গড়ে তোলো। তবে একটা কথা মনে রেখো, আহমেদ মেনশনের সম্মানটা রেখো। নিজের আত্মসম্মান বজায় রেখো। ধর্মের বলিদান কখনো দিবে না। সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা রাখবে। তারা মাথা নাড়িয়ে সায় দিল। তারার মুখটা উঁচু করে সমুদ্র জিজ্ঞেস করলো, পারবে তো? পারবো। বেস্ট অফ লাক বউ। তারা আবারও সমুদ্রের বুকে মুখ গুজে দিল। ঘুম ঘুম গলায় বলল, আগে ঘুমিয়ে নি, পরে। পাগলি একটা। রাত প্রায় ৩টা। তারাকে নিজের বুকের ভিতর আটকে রেখে সমুদ্র বলতে লাগলো, আজকের মতো তো নিজেকে কন্ট্রোল করে নিলাম, কিন্তু আর কতদিন কতদিন এইভাবে নিজেকে কন্ট্রোল করে রাখবো আদরিনী? তোমার মায়াতে যে ডুবে আছি আমি। তোমাকে পেতে হলে তো আরও 3 বছর অপেক্ষা করতে হবে। আমার দ্বারা কি সম্ভব হবে? কি হতে চলেছে ভবিষ্যতে? তারা কি আদৌ নিজের স্বপ্ন সত্যি করে সমুদ্রের স্বামী হওয়ার অধিকার দিবে? সমুদ্রের অপেক্ষার প্রহর শেষ হয় কি তারা সায় মিলবে, নাকি বদলে যাবে সম্পর্ক, অথবা নতুন কোনো মানুষের আবির্ভাব যা বদলে দিবে দুইটা জীবনেরই গল্প? প্রকৃতি তার চমৎকার প্রাকৃতিক দৃশ্যের সাথে মুগ্ধ করে মানুষের চোখকে খুশি করে, প্রচুর ইতিবাচক আবেগ নিয়ে আসে। বছরের যে কোনো সময় প্রকৃতির সৌন্দর্য অনন্য। বসন্ত জাগ্রত করে বাঁচার আকাঙ্ক্ষা ও ভালোবাসা। কুড়ি ফুটেছে, তুষারপাতের নিচ থেকে প্রথম ফুল ফুটেছে। ধীরে ধীরে গাছগুলো সবুজ পোশাকে সেজেছে। পাখির গান সর্বত্র শোনা যায় এবং ফুলের গাছ থেকে সুগন্ধ শোনা যায়। এই সমস্ত আনন্দই দেয়, অনুপ্রেরণা দেয়, নতুন ধারণা নিয়ে আসে, জীবনকে অর্থ দিয়ে পূরণ করে। এভাবেই কেটে গেল তিনটি বসন্ত, তিনটি বছর। 3 বছরে পাল্টেছে অনেক কিছুই। পাল্টেছে তার রূপ, সৌন্দর্য, কিন্তু পাল্টায়নি সমুদ্রের প্রতি ওর ভালোবাসা, যেটা শুধু বেড়েই চলেছে দিনকে দিন। পেটে থাকা সমুদ্রের হাতটাকে আরেকটু শক্ত করে ধরে মুচকি হেসে বলে ওঠে, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে মিস্টার আহমেদ? সমুদ্র তারার কাঁধে থুতুনি ঠেকিয়ে গান শুনছিল চোখ বন্ধ করে। সেই অবস্থাতেই বলল, না আসলে কি আর এত সুন্দর গলায় গানটা শুনতে পেতাম? গাল ভর্তি করে হাসলো তারা। সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, বসন্তের প্রথম দিন আজ, প্রথম ভোর। তাই তো নামাজটা পড়েও প্রকৃতির মায়ায় আটকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম মসজিদের বাইরে। বাহ, আজ জামাইতের সাথে শেষ করলেন নামাজ? হ্যাঁ, তুমি ডাক না দিলে উঠতে পারতাম না। ধন্যবাদ আদরিনী, আমাকে জাগানোর জন্য। হুম, বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না। হাসলো সমুদ্র। তারাকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গভীর চুম্বন এঁকে বলল, আজকের দিনটা সুন্দর না? ভীষণ। হালকা শীত, কোকিলের ডাকের সাথে ভোরের মিষ্টি গন্ধ, সাথে শিশিরের টুপটা ফোঁটা। ইস, কত মোহ লাগানো কুয়াশা। আকাশের দিকে তাকিয়ে বলছিল তারা। সমুদ্র তারার মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আস্তে করে বলল, কত সুন্দর করে তুমি কথা বলো আদরিনী। এত মায়া কেন তোমার মাঝে? কারণ আপনার মাঝেও ভীষণ মায়া। তবুও তো মন গলে না আমার জন্য। তারা মুখ টিপে হাসলো, চোখ এড়ায় না সমুদ্রের। তারা নাক টেনে বলল, ছোট্ট তারা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাই এখন বন্ধু থেকে বউ হওয়ার চেষ্টা করা উচিত না তার? তারা মুখ ভেঙচি কাটলো, গ্রিল ধরে বলল, মোটেও না, বন্ধুই ঠিক আছে। সমুদ্র তারার কানের কাছে নিজে ঠোঁট লাগিয়ে বলল, তোমার মায়া যে বড্ড পোড়ায়। অপেক্ষার ফল মিষ্টি হয়, জানেন না? বলেই হেসে ফেললো তারা। সমুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর যাবত তো সেটাই করছি। ইস, বিয়ের সময় তো খুব বলেছিলেন বাবা নাকি 14 বছরের ছোট্ট মেয়েকে আপনার ঘাড়ে ঝুলিয়ে দিচ্ছে। যবে থেকে বাবা তোমায় এটা বলেছে, তবে থেকে তুমি আমাকে এটা নিয়ে খেপাচ্ছ। না মানে বুঝলাম না আমি। তারা হো হো করে হাসতে লাগলো। সমুদ্রকে যখনই এই কথাটা বলে তখনই সমুদ্র মুখ ফোলায়। বেশ দেখতে লাগে তাকে। তারা যেন বারংবার ডুবে যায় তার মধ্যে। তারার হাসি দেখে সমুদ্র কোমর জড়িয়ে ধরল, গালে ঠোঁট লাগিয়ে বলল, আমি কি জানতাম যে এই বাচ্চা মেয়ের হাসির দেওয়ানা হব? আমি কি জানতাম যে এই বাচ্চার মায়ায় আটকে যাব? নাকি জানতাম যে এই আদরিনী তার আদরে পেঁচিয়ে ফেলবে আর নিজেকে আমার মনের মধ্যে বসিয়ে ফেলবে, একদম আমার মনের রাজ্যের রানী হয়ে আমারই প্রাণ হয়ে যাবে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব।
এমনকি ভাবতেও পারি না তোমাকে ছাড়া একটা দিন না দেখে থাকবো কি করে। তারা বরাবরের মতোই সমুদ্রের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সমুদ্র এরকম কথা প্রায়শই বলে, এক এক দিন এক এক রকম কথা বলে, আর সব তারাকে নিয়েই। তারার মধ্যে সীমাবদ্ধ সে। তারা মনে মনে ভাবে, ওনার কথাগুলো শুনলে নিজেকে আসলেই রানী মনে হয়। ওনার কাছে আমি সুন্দর, ওনার রাজ্যের রানী, আর কি চাই আমার। তারাকে চুপ থাকতে দেখে সমুদ্র আবারও বলতে শুরু করলো। আগের তারাতে বাচ্চামো ছিল, সেই বাচ্চামো কিউটনেসে পাগল হয়েছিলাম। আর এই তারাতে তো মুগ্ধতা আছে, ভালোবাসা আছে চোখে, কিছুই পাল্টায়নি। পাল্টেছে শুধু তারার বয়সটা আর তারার হাইটটা। আমার তারা কিন্তু আমারই আছে, আমার কিউটের ডিব্বা তারা। হাসলো তারা। সমুদ্রের মাথা চুল ঝাঁকিয়ে বলল, আপনার চোখ জোড়া সুন্দর, তাই আপনার কাছে আমি সুন্দর। আমার কাছে তুমি ব্যক্তিগত সুন্দর, তোমার রূপে নয়, তোমার গুণে অন্ধ আমি। রূপে তো আগেই মেরে ফেলেছো, এখন শুধু গায়ে মলম লাগানো বাকি। বুঝতে পেরে লাজুক হাসলো তারা। নিচের দিকে তাকিয়ে বলল, সূর্য উঠছে, চলুন দেখি। সমুদ্র তারা থুতনিটা উঁচু করে আবারও চুমু খেলো কপালে। চোখ বন্ধ করে ফেললো তারা। যতবারই সমুদ্র তারার কপালে চুমু খায় ততবারই আলাদা একরকম ফিলিংস হয়, যেন এই প্রথম তাকে স্পর্শ করেছে। চুমু খেয়ে আকাশের দিকে তাকালো সমুদ্র। তারাও সেদিকে তাকালো। সূর্য উঠেছে, এক নতুন সূর্য। সমুদ্র তারার দিকে তাকিয়ে বলল, বসন্ত এসে গেছে। বাগানে হাঁটাহাঁটির পাশাপাশি গাছগুলোতে পানি দিচ্ছিল তারা, সাথে গুনগুন করছিল। মাথায় ঘোমটাটা ভালো করে টেনে গোলাপ ফুলগুলো ছুঁয়ে বলতে লাগলো, কেমন আছো তোমরা? এভাবে আরো অনেক কিছুই বলতে লাগলো, সাথে গাছগুলোকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ একটা হলুদ রঙের কাঠগোলাপ দেখে সেটাকে ছিঁড়ে নিল। মুচকি হেসে বলল, আজ বসন্ত উপলক্ষে এটা আমি মিস্টার আহমেদকে দিব, ভীষণ খুশি হবেন উনি। ভেবেই ফুলটার গন্ধ নিতে লাগলো। আচমকা কেউ পেছন থেকে কাঁধে হাত রাখতে তারা ভাবলো এটা হয়তো সমুদ্র, তাই পিছনে ঘুরে ফুলটা এগিয়ে দিয়ে বলল, মিস্টার আহমেদ, এটা আপনার জন্য। সাথে সাথে সামনে থাকা লোকটা ফুলটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। মুখের হাসিটা মিলিয়ে গেল তারার। এই লোকটাকে সে তো চিনে না। তারা ভ্রুকুচকে বলল, এক্সকিউজ মি, কে আপনি? আর এভাবে আমার ফুলটা নিলেন কিভাবে? তুমি তো বললে মিস্টার আহমেদ, এটা আপনার জন্য। আপনি মিস্টার আহমেদ না, বুঝছেন? ফুলটা ফেরত দিন। লোকটা দিল না। তারার দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি রাজা আহমেদ। আপনি বুঝি আমাদের বাসায় বেড়াতে এসেছেন? যেন আকাশ থেকে পড়ল তারা। চোখ মুখ শক্ত হয়ে গেল, কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। রাজ নামটা যে ভুলবার নয়, কম কথা শুনতে হয়নি এই নামটার জন্য। তারাকে চুপ থাকতে দেখে হাতটা নামিয়ে নিল রাজ। তারার দিকে ঝুঁকে বলল, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। তারা তাচ্ছিল্য হাসলো। রাজকে উদ্দেশ্য করে বলল, আপনি বুঝি এসবেই বেশি গুরুত্ব দেন? হ্যাঁ, একদম। আমারই মনে হয় মেয়ে ছাড়া চলেই না। আর তোমার কথা বলি তো। বলেই চোখ টিপল রাজ। তারা রাজের চলে যাওয়ার কারণটা জানতে হতো, তাই কথাগুলো সহ্য করে তারা সামনের দিকে তাকিয়ে বলল, তো বিয়েও নিশ্চয়ই করেছেন? আরে না, বিদেশে ছিলাম এতদিন একজনের সাথে লিভ টুগেদারে, আর 4 বছর পর ফিরলাম। এখানে অবশ্য একজন গায়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, আমার এসব পছন্দ না, তাই পালিয়ে গেছিলাম। তারা পুরোটাই এবার বুঝতে পারলো। বাঁকা হেসে বলল, আচ্ছা ভালো। কিন্তু তুমি কে বলো তো? আমাদের বাসায় এভাবে বাগানে কি করছো? পরিচয় কি যায় আসে? রাজ তারাকে ভালো করে পরখ করে হেসে বলল। সেটাই, পরিচয়টা বড় বিষয় না, সৌন্দর্যটাই আসল। তারা কিছু না বলে আরেকটা কাঠগোলাপ ছিঁড়ে নিল। তারপর রাজের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। পিছন পিছন রাজও এলো। তার জানতেই হবে এই মেয়েটার পরিচয়, যার রূপে পাগল হয়েছে সে। আজ অবধি এমন মেয়ে দেখেনি সে, মনে মনে ভাবছে। নিজের বাড়িতেই এত ভালো প্রোডাক্ট আছে জানলে কবেই বাড়িতে চলে আসতাম। রাজের ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল। দাঁড়াও। গলাটা চিনতে পেরে দাঁড়িয়ে পড়ল রাজ। ঢোক গিলে বাবাকে উদ্দেশ্য করে বলল। আসলে বাবা। শান্ত আহমেদ রাজকে বলতে দিলেন না, কড়া গলায় বললেন, এই বাড়িতে তোর জায়গা নেই। তোর জন্য আমার মান সম্মানে আঘাত লেগেছে। তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ। রাজ শান্ত আহমেদকে বোঝানোর চেষ্টা করে বলল, বাবা, বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এসব গ্রামের মেয়ে পছন্দ করি না, তোমাকে বুঝতে হবে বিষয়টা। আমাকে বোঝানোর চেষ্টা করিস না রাজ, তুই এই মুহূর্তে বের হয়ে যা। বাবা, বাড়িটা আমার অধিকার রয়েছে। শান্ত আহমেদ তার ছেলের সাথে বললেন। যে নিজের বাবার সম্মান নষ্ট করে তারা আবার অধিকার? রাজ মাথা নিচু করে ফেলল। এই মুহূর্তে বাবার কাছে ক্ষমা না চাইলে বাড়িতেই ঠাঁই হবে না। বিদেশে গিয়ে শন টাকার বলি দিয়ে ফেলেছে। এবার ব্যবসায় হাত না লাগালে খালি হাতেই থাকতে হবে। তাই মাথা না গরম করে শান্ত আহমেদের পা ছুঁয়ে বলল, বাবা প্লিজ, আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই বললেও কি সেই মেয়েটাকে তো কম কষ্ট দিসনি।
আমাকে ক্ষমা করো বাবা। কখনোই না, তুই আমার তারার মাকে কষ্ট দিয়েছিস। বাবা প্লিজ। শান্ত আহমেদ মানতে নারাজ, আর রাজ পা ধরে বসে আছে। জেসি ততক্ষণ রুম থেকে বেরিয়ে এসেছে। রাজকে এভাবে দেখে ভীষণ অবাক সে। হঠাৎ সমুদ্রের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা বলে উঠল, বাবা মাফ করে দাও ওনাকে। রাজকে ক্ষমা করে দেওয়ার কথা শুনে বেশ অবাক হলেন শান্ত আহমেদ, এমনকি সমুদ্রও বেশ অবাক হলো। তারার কানের কাছে মুখ নিয়ে বলল, কি বলছো এসব? তারা সমুদ্রের দিকে তাকিয়ে হালকা হাসলো, তারপর এগিয়ে গেল রাজের দিকে। রাজ বুঝতে পারছে না যে সে কি বলবে। একে তো মেয়েটার পরিচয় জানে না, তার উপর মেয়েটা শান্ত আহমেদকে কেন ক্ষমা করতে বলেছে। শান্ত আহমেদের মুখের উপর তো কেউ কথাও বলতে পারে না, আর এই মেয়ের সাহস হয় কিভাবে। রাজের ভাবনার মাঝেই তারা বলে উঠল, আপনাকে তো ক্ষমা করা উচিত, সাথে একটা থ্যাংক ইউ পাওনা আছে আপনার। ভ্রু কুচকে গেল রাজের। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের থ্যাঙ্কস ইউ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? তারা মুচকি হেসে জবাব দিল, পালানোর জন্য। হোয়াট? বাট আপনি আমাকে থ্যাংক ইউ কেন বলছেন? কে আপনি? তারা কিছু বলার আগে সমুদ্র রাজের সামনে দাঁড়িয়ে পড়ল। তারার হাত ধরে বলল, ও হলো মিসেস তারা আহমেদ, আমার ওয়াইফ। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র যে আচমকা এটা করবে সেটা ও ভাবতেও পারেনি। এদিকে সমুদ্র তারার মনের অবস্থাটা বুঝতে পেরে ভাবছে, তুমি আমার বউ, আর আমারই থাকবে। রাজ্যের সামনে এটা না বললেও যদি আমার থেকে তোমাকে কেড়ে নেয়, এত বড় রিস্ক নিতে পারবো না আমি। এদিকে রাজ বিস্ময় নিয়ে বলে উঠল। হোয়াট? সমুদ্র তুই বিয়ে করছিস? সমুদ্র কিছুটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হ্যাঁ। হঠাৎ কেমন করে যেন রাজ সমুদ্রের দিকে তাকালো। ওর নজরে স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে। আসলে তারার মতো মেয়ে যে সমুদ্রের বউ, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। রাজ পিছনে ঘুরে বলল, এটা কিভাবে হলো? এটা তো হওয়ার কথা না। রাজের কথা শেষ হতেই শান্ত আহমেদ বলে উঠলেন, কেন হওয়ার না? তুমি যদি এই অসহায় মেয়েকে ছেড়ে বিয়ের আসর থেকে পালাতে পারো, তবে সমুদ্র কেন এই মেয়েকে বিয়ে করে আমার সম্মান বাঁচাতে পারে না? রাজের চোখ বড় বড় হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তারার দিকে ঘুরে তাকিয়ে বলল, কি? এই সেই মেয়ে? হ্যাঁ, অবশ্যই। রাজ কিছুক্ষণ চুপ করে তারার দিকে তাকিয়ে রইল। বিষয়টা সে মোটেও মেনে নিতে পারছে না। এভাবে সে হারিয়ে ফেললো তারাকে। আজ তারা ওর থাকতো, যদি না সে পালাতো। রাজ বাঁধানো গলায় বলল, বাবা এটা ঠিক না। কোনটা ঠিক না? আমি কি তোমাকে ঠকিয়েছি? পালানোর আগে যদি একবারও মেয়ের মুখটা দেখে নিতে, তাহলে হয়তো এমন ভুল করতে না। আবার করতেও পারো, তোমার যা রুচি। রাজ মাথায় দিয়ে চুল টেনে বলল, আমি আসলেই ভুল করেছি বাবা। এর কি কোনো সমাধান নেই? কথাটা শেষ হতেই তারার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো সমুদ্র। ভীষণ ভয় হচ্ছে তার। তারা অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইলো, কি হলো? রাজ আমাকে মেরে ফেললেও আমি তোমাকে দিব না। তারা মুচকি হাসলো। সমুদ্রের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বলল, আমি যাব না। আপনার আমি। রাজের কথায় সায় দিয়ে শান্ত আহমেদ বললেন, সমাধান একটাই, তারার কাছে ক্ষমা চাও। বাবা আমি কি দ্বিতীয়বার তারাকে পেতে পারি না? শান্ত আহমেদ কিছু বলার আগে সমুদ্র রেগে উঠে বলল, সাহস কি করে হলো তোর এটা বলার? তারা আমার বউ, সমুদ্র আহমেদের বউ। ওকে আমি পাগলের মতো ভালোবাসি। ভুলেও এই চিন্তা মাথায় আনবি না রাজ। রাজ এই প্রথম সমুদ্রের এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। সমুদ্রের রাগ সে আরো দেখেছে, কিন্তু এমন রাগ দেখেনি। ছেলেকে এমন করতে দেখে শান্ত আহমেদ বললেন, শান্ত হ সমুদ্র। তুই কিভাবে ভাবলি যে আমি রাজের কথায় সায় দিব? তাছাড়াও ও কি ক্ষমার যোগ্য নাকি? রাজ বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, কিন্তু বাবা। আরেকটা কথা বললে তোর জিভ আমি টেনে ছিঁড়ে নিব রাজ। আমি বড় ভাই মানি না তোকে। সমুদ্রের এমন কথা শুনে ভয় পেয়ে গেল তারা। সমুদ্রকে শান্ত করতে বলে উঠল, আরে শান্ত হন আপনি। কি শুরু করেছেন বলুন তো? আমি এখানে কারোর কথাই মানি না, না বাবার, না আপনার, না রাজ ভাইয়ার। আমার কথাই শেষ কথা। শান্ত আহমেদ তারার কথায় তাল মিলিয়ে বললেন, হ্যাঁ মা, তুই বল। আমার বিয়ে হওয়ার কথা ছিল রাজ ভাইয়ার সাথে, কিন্তু হয়নি। এখন আমার স্বামী হলেন মিস্টার আহমেদ, আর আমি ওনাকে ভালোবাসি। আমি রাজ ভাইয়াকে এজন্য ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি না পালালে হয়তো আমি মিস্টার আহমেদকে নিজের বর হিসেবে পেতাম না। আর আল্লাহ তাআলা হয়তো ওনার সাথেই আমার জুটি মিলিয়ে রেখেছেন। তাই এতে রাজ ভাইয়ারও দোষ নেই। ওনাকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু তারা আর ওনার কখনোই হবে না। সবাই চুপ হয়ে গেল। সমুদ্র রাজের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তারা রাজের দিকে এক পা এগিয়ে বলল, তো আজ হঠাৎ আপনার পাপে প্রায়শ্চিত্ত করার ইচ্ছে হলো কেন? এটা তো হওয়ার নয়। কেন হওয়ার নয় তারা? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? না পারে না, বিকজ 4 বছর আগে গাইয়া বলে অপমান করে বিয়ে বাড়ি থেকে পালিয়েছেন। তবে আজ কেন এত ভালোবাসা আসছে? রূপ দেখে বুঝি?
তারার তাচ্ছিল্য মার্কা কথা শুনে রাজের চোখ মুখ কালো আধারে ঢেকে গেল। তারা মুচকি হেসে বলল, আমার কথাতে আপনাকে ক্ষমা করা হচ্ছে। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। তারার থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বলেই উপরে চলে গেল তারা। সমুদ্র হাসতে হাসতে বলল, অসম্ভব, তারার থেকে ভালো মেয়ে তুই জীবনেও পাবি না। এবারেও তোর থেকে জিতে গেলাম আমি। বলে সমুদ্র তারার পিছন পিছন চলে গেল। আর রাজ মাথা নিচু করে ভাবতে লাগলো, কিছু সুকল্ড মেয়ের জন্য আজ আমি খাঁটি সোনা হারালাম। আল্লাহ হয়তো এভাবে মানুষকে শাস্তি দেন। আমি তারাকে কষ্ট দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালিয়ে, আর আল্লাহ আমাকে কষ্ট দিলেন তারাকে আমার থেকে কেড়ে নিয়ে। রুমে ঢুকেই তারাকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখতে পেল সমুদ্র। মুচকি হেসে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। তারা একবার সমুদ্রের দিকে তাকালো, তারপর বিনা বাক্য মুখে গুজে দিল সমুদ্রের বুকে। চোখ বন্ধ করে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র। তারার মুখে এই প্রথম নিজের নাম শুনে আনন্দে বিমোহিত হয়ে উঠল সমুদ্রের মন। সেই প্রথম দিনের মতো বুকটা কাঁপতে লাগলো, ধরফর করতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, তোকে কি বললে? তারা সমুদ্রের অবস্থাটা বুঝতে পেরে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সমুদ্র। আপনাকে আমি খুব ভালোবাসি। সমুদ্র আর কিছু না বলে তারাকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল। চোখ দিয়ে গড়িয়ে পড়ল সুখের অশ্রু। কিছুক্ষণ পর সমুদ্র তারাকে বুক থেকে তুলে জিজ্ঞেস করলো, তুমি কি রাজের কথায় ভয় পেয়ে গেছিলে? না, ভয় পাবো কেন? সমুদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল। ওর সাহস কত বড়! ও আমার থেকে আদরিনীকে কেড়ে নিতে চায়। তারা সমুদ্রের শার্টের বোতাম লাগাতে লাগাতে বলল, রাজ ভাইয়েরও কোনো দোষ নেই, শুধু শুধু রাগ করতে হবে না। মাফ করে দিন ওনাকে। আই থিংক উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। এত সিউরিটি দিয়ে কিভাবে বলছো তুমি এটা? কারণ আমি আসার সময় ওনার চোখে মুখে অপরাধ বোধটা দেখেছি। উনি হয়তো বুঝিয়ে বলতে পারেনি বিষয়টা, তাই পালিয়ে গিয়েছেন। কিন্তু তারা শুনুন সমুদ্র, কেউই একজন অশিক্ষিত গ্রামের মেয়েকে বিয়ে করতে চাইবে না। তুমি অশিক্ষিত ছিলে না? সেটা উনি জানতেন না, ইভেন আপনিও না। আর মনে করে দেখুন, আপনি কি আমাকে বিয়ে করার জন্য নাচছিলেন? আপনিও তো আমাকে দেখেননি। তুমি আবার খেপাচ্ছ? দোষ করলে তো বলতেই হবে। আচ্ছা যাও, কিছু বললাম না রাজকে। হুম, আমরা আমাদের মতো থাকবো আর উনি ওনার মতো। টপিক চেঞ্জ করতে সমুদ্র বলে উঠল, আচ্ছা, তুমি কি এখন সঙ্গীত সংস্থাতে যাবে? হ্যাঁ যাবো তো, স্টুডেন্ট আসবে। আচ্ছা, আমি ড্রপ করে দিব, চলো। তারাও মাথা নাড়ালো, রেডি হতে চলে গেল। তারার গানের স্কুলটা এখনো খোলা হয়নি, তবে ছোট একটা সংস্থাতে কাজ করে সে। মূলত স্টুডেন্টদের গান শেখায়। এভাবে ওরও চর্চা হচ্ছে। কলেজ শেষ হলে সমুদ্র নিজের কেনা নতুন জায়গা ওকে স্কুল খুলে দেবে। তারাও বেশ এক্সাইটেড বিষয়টা নিয়ে। প্রতিদিন এটাকে ঘিরে নানা স্বপ্ন তার। গাড়ি চলতে চলতে হঠাৎ থেমে গেল। তারা অবাক হয়ে সমুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো, থামলেন কেন? সমুদ্র রাগী গলায় তারাকে বাইরে তাকাতে ইশারা করলো। তারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জেসি, আর তার পাশে একটা ছেলে। দুজন এখনো গাড়িটাকে দেখেনি। সমুদ্র দাঁতে দাঁত চেপে বলল, এটা জেসি না? হ্যাঁ তো। ছেলেদের সাথে কথা বলাচ্ছি। বলেই সমুদ্র গাড়ি থেকে নামতে গেল। হাত ধরে ফেললো তারা। যাবেন না? মানে? যাবেন না মানে যাবেন না। কিন্তু কেন? কারণ ছেলেটা খারাপ নয়। ওর সাথে জেসির কথা হয় অনেক দিন ধরেই, সেই 4 বছর আগে থেকেই। কি? তার মানে জেসি লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে যেত? হ্যাঁ, কিন্তু ও ফ্রড না। আপনি যেমন ভাবছেন তেমন না। কি গ্যারান্টি আছে তোমার কথায়? তারা বলো তো, তুমি চিনবে এসব ছেলেদের? হুম, না জেনে এসব বলতে হয় না। ও যদি ফ্রড হতো তবে 4 বছর থাকতো না, কবেই চলে যেত। কিন্তু ও থেকেছে তো। কিন্তু কোনো কিন্তু নয়, যা হচ্ছে হতে দিন। ছেলেটার বিষয়ে আমি তানহাকে দিয়ে খবর নিয়েছি, ভালোই আছে। নতুন নতুন চাকরি পেয়েছে, ভার্সিটির টিচার। সমুদ্র কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। তারা কিছু বলতে দিল না সমুদ্র। হাত উঁচিয়ে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার থেকে আর কিছু শুনতে চাইছি না, প্লিজ আমাকে আমার সিদ্ধান্ত নিতে দাও। বাসায় এসে ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল সমুদ্র। তারা একটা দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেল সমুদ্রের পিছন পিছন। রুমে ঢুকতেই দেখতে পেল সমুদ্র বারান্দায় দাঁড়িয়ে আছে। তারা এগিয়ে গিয়ে সমুদ্রের সামনে দাঁড়িয়ে পড়ল। সমুদ্র কিছু বলছে না, শুধু চুপচাপ ভ্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারা সমুদ্রের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, কি হলো, কিছু বলছে না কেন এমন চুপছে? পরপর 3টা প্রশ্নের একটারও জবাব দিল না সমুদ্র, বরং ভ্রু কুঁচকে গ্রিলের বাইরে তাকিয়ে রইল। তা দেখে তারা বলল, আপনি কি জেসির বিষয়টা নিয়ে আপসেট, রাগ করেছেন? এবার সমুদ্র তারার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
রাগার মতো বিষয় হলে রাখবো না তো কি করব। তারা মাথা নিচু করে ফেললো। ওর মনে হচ্ছে যে সমুদ্র হয়তো ওর কাজে রাগ করেছে। সমুদ্রের বোন, তাই সমুদ্রেরই সিদ্ধান্ত নেওয়ার উচিত ছিল। তারার উচিত হয়নি এমন করার। কথাটা ভেবে তারা বলে উঠল, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার কাজে রেগে যাবেন। সমুদ্রকে আগের মতোই থাকতে দেখে তারা মাথা নিচু করে ফেললো। আস্তে করে বলল, আসলে আমার নিজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তাছাড়া আপনার বোনের ভালো তো আপনিই বুঝবেন, আমি তো আর বুঝবো না। মাতাব্বরি করাটা উচিত হয়নি। এবার সমুদ্র তারার দিকে অবাক হয়ে তাকালো। তারা মাথা নিচু করে আছে। তা দেখে সমুদ্র ভাবতে লাগলো, এই মেয়ে তো আমার কথার উল্টোটা বুঝেছে। বয়স বাড়লে কি হবে, এখনো সেই অবুঝের মতোই করছে। আমি বললাম কি আর সে বুঝলো কি। তারা সমুদ্রের চুপ থাকা দেখে আরো বেশি কষ্ট লাগতে শুরু করলো। সে কি তবে সমুদ্রকে বেশি রাগিয়ে দিল? তারা সমুদ্রের দিকে তাকিয়ে কাঁদো গলায় বলল, আমি আসলে বুঝতে পারিনি। সমুদ্র হকচকিয়ে গেল। তারাকে বুকে জড়িয়ে হাসতে হাসতে বলল, একটুকুতে কাঁদতে হয়, ছিচ কাঁদনে কোথাকার। তারার কান্নাটা আটকে গেল। অপরাধ বোধটা যাচ্ছে না। মন খারাপ করে বলল, আপনি তো রাগ করলেন, আমি তো অপরাধ করেছি। করেছই তো, তুমি কি আমাকে সবটা বলেছিলে? একা একাই সব করলে, আমাকে নিলে কি হতো? তারা বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে রইল সমুদ্রের দিকে। তারপর চোখ বড় বড় করে বলল, আপনাকে বললে আপনি রাখতেন না? সমুদ্র নিজের নখগুলো পরক করতে করতে বলল, রাগার কি আছে? তুমি কি আমাকে বুড়ো ভাবো নাকি, যে নিরামিষদের মতো করব? এই বয়সে প্রেম করতেই পারে, আমি করিনি বলে কি ও করবে না? আপনি করেননি? না, এসব আমার ভালো লাগে না। আর প্রেম করলে তোমাকে কিভাবে পেতাম বলো তো বউ? তারা হেসে ফেলল। সমুদ্র তারার দিকে ঝুঁকে বলল, আমি কিন্তু বুড়ো নই, ছোট্ট তারা আনার জন্য প্রস্তুত। ছোট তারা? ছোট্ট তারা, আমাদের ছোট্ট তারা হবে তো। তারা কিছুক্ষণের জন্য ঘোরে চলে গেল। কেমন একটা ভালো লাগার মতো হাসি চলে এলো ঠোঁটে। খুব কি খারাপ হবে যদি ওর একটা বেবি থাকে, ওকে মা বলে ডাকে? ওর খুব ইচ্ছে করছে ডাকটা শোনার। ইস, কতই না মধুর সেই ডাক। সমুদ্রের কথায় ভাবনায় ছেদ পড়ল তারার। সমুদ্র হালকা হেসে বলল, তুমি এখনো প্রস্তুত নও? আচ্ছা বাদ দাও, আমি নিচ থেকে আসছি। তারা মাথা নাড়ালো। সমুদ্র তারার মাথায় হাত বুলিয়ে নিচে চলে গেল। তারাও মুচকি হেসে আবারও বাচ্চার চিন্তায় মশগুল হয়ে পড়ল। আলমারির কাপড়গুলো গুছাতে গিয়ে হঠাৎ একটা প্যাকেট পেল তারা। অবাক হয়ে তাকিয়ে রইল প্যাকেটটার দিকে। অস্ফুট সুরে মুখ থেকে বেরিয়ে এলো, শাড়ির প্যাকেট? সোফায় বসে টিভি দেখছিল সমুদ্র। শান্ত আহমেদ ঘরে ঘুমিয়ে পড়েছেন। একটু অসুস্থ থাকায় ডক্টর তাকে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন। আর জেসি বাসায় ফিরেছে অনেক আগে। সমুদ্রের সাথে দেখা করে নিজের রুমে পড়তে ব্যস্ত। সমুদ্র জেসির বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করেনি। তারা যখন বলেছে ভালো, তবে ভালোই। কথাগুলো ভাবছিল আর টিভি চ্যানেল ঘোরাচ্ছিল সমুদ্র। রাত তখন 10টা। হঠাৎ কেউ সমুদ্রের পাশে এসে বসলো। সমুদ্র ভাবলো এটা তারা হয়তো, তাই চ্যানেলের দিকে চোখ রেখেই বলল, তারা মাথা ব্যথা করছে। কথাটা বলে চুপ করে বসে রইল সমুদ্র। এখনই হয়তো তারা বলবে, তাহলে টিভি দেখছেন কেন? ঘুমাবেন, চলুন। নয়তো মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, রাত জাগলে তো মাথা ব্যথা করবেই। ঘুমাবেন, চলুন। কিন্তু এমন কোনো জবাবই এলো না। অবাক হলো সমুদ্র। টিভি থেকে চোখ সরিয়ে পাশে তাকাতেই রাজকে দেখতে পেল। চোখ মুখ শক্ত হয়ে গেল তার। একটু দূরে সরে বসে বলল, তুই এখানে? রাজ আস্তে করে বলল। কেন বসতে পারি না? সমুদ্র কিছুই বলল না। টিভি অফ করে উঠে যেতে নিলে রাজ হাতটা ধরে ফেলল। অসহায় গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। আর শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তুই আমার ছোট ভাই সমুদ্র, আমাকে একটু হলেও সম্মান করিস, সেটা আমি জানি। এই সম্মানের দোহাই লাগে, একটু শোন। সমুদ্র দাঁড়িয়ে পড়ল। অন্যদিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, বলো কি বলবে। রাজ দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আসলে তুই তো জানিস যে আমি গ্রাম পছন্দ করতাম না, আর পুরনো জিনিসে আমার অ্যালার্জি বলতে পারিস। আমি আনস্মার্ট জিনিস কখনোই পছন্দ করি না। এসব বন্ধুদের মাঝে থেকেই হয়ে গিয়েছিল। ওরাই বলতো আমায় স্মার্ট হ, আনস্মার্ট জিনিসগুলোকে বাইরে ছুঁড়ে মার। তো এসব মেনে আমি কেমন যেন হয়ে গিয়েছিলাম। তাই একজন গ্রামের মেয়ের সাথে বিয়েটা মেনে নিতে পারছিলাম না। তবু আমার বাবার ওপর ভরসা ছিল, তাই আমি বিয়েতে রাজি হই। কিন্তু হঠাৎ আমার এক বন্ধু আমাকে কল করে পালানোর বুদ্ধি দেয়। আরও অনেক কথা বলতে থাকে যে আমি এই মেয়েকে বিয়ে করলে ক্লাবের ডিস্কে যেতে পারবো না, সবাই আমার নিয়ে মজা করবে। এভাবে কথার জালে ফাঁসিয়ে দেয়। তাই আমি ওই দিন পালিয়ে গিয়েছিলাম, নয়তো যেতাম না ভাই। সমুদ্র রাজের দিকে একবার তাকিয়ে বলল, এই জন্যই দেখে শুনে বানাতে হয়। ও যদি তোর ভালো চাইতো তবে তোকে বাবার কথা মানতে বলতো, কিন্তু না, ও তোকে পালাতে বলল। হ্যাঁ সেটাই। পরে ওর কথা মতো লন্ডনে গিয়ে ওকে আর পাইনি আমি। হাতে যা টাকা ছিল তাই দিয়ে একটা বাড়িতে ভাড়া থাকতাম। ওখানে ক্লাবে একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর ও আমাকে পছন্দ করতে লাগে।
ও বাংলাদেশেরই ছিল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই, কারণ আমার কাছে তখন টাকা পয়সা ছিল না। ও আমাকে সাহায্য করতে পারতো, তাই আমিও রাজি হয়ে যাই। আর ওর সাথে এতদিন লিভ টুগেদারে ছিলাম। আজ ওকে এটা বলে এসেছি যে আমি বাসা থেকে পারমিশন নিতে আসছি ওকে বিয়ে করার জন্য। সমুদ্রের মনটা একটু গড়ল, নরম গলায় বলল, তো আমার কাছে কি চাস? কিছু না, শুধু ক্ষমা চাইবো। আমাকে মাফ করে দে ভাই। আমি তার রূপ দেখে ওকে আবারও পাওয়ার মতো কথাটা বলে ফেলেছি। আমার উচিত হয়নি, কারণ ও আমার ছোট ভাইয়ের বউ। তার কাছেও ক্ষমা চাইবো আমি আগামীকাল। আচ্ছা ঠিক আছে। রাজ এবার কেঁদেই দিল। সমুদ্রের হাত ধরে বলতে লাগলো, আমি খুব সরি রে ভাই, তোকে খুব কষ্ট দিয়েছি। তারাকেও কতগুলো কথা শোনালাম বাগানে ওর রূপ নিয়ে। আসলে তুই এত সুন্দর একজনকে পেয়ে গেলি, আর আমি পেয়েও হারালাম। বিষয়টা মানতে পারছিলাম না। ছোটবেলা থেকে সব এত সহজে পেয়ে আমি বোকাটে হয়ে গেছি রে। আমাকে মাফ করে দে। সমুদ্রের চোখেও পানি চলে এলো। মানছি রাজ ভুল করেছে, কিন্তু ওর ভুলের জন্য মাফও তো চেয়েছে। আর রাজের চোখে স্পষ্ট অপরাধ বোধ দেখতে পারল সমুদ্র। সমুদ্র রাজকে জড়িয়ে ধরে বলল, আমি সরি ভাই, তোকে অনেক কথা শুনিয়েছি, আমাকে ক্ষমা করে দে। আর তোর জন্যই তো আমি তারাকে পেলাম। তুই না পালালে কি পেতাম বলতো? তার জন্য তোকে ধন্যবাদ। রাজ মুচকি হাসলো, সমুদ্রের কাঁধে হাত রেখে বলল, সব সময় সুখে থাক। এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো ভাই। না, কেন? কারণ আমি পরশু লন্ডন ব্যাক করছি। কিন্তু কেন? কারণ এখানে এসে আমি উপলব্ধি করেছি যে আমি লিনাকে ভালোবেসে ফেলেছি। 3 বছর একসাথে ছিলাম তো দুজনে, তাই ওকেই বিয়ে করব। আগামীকাল বাবার থেকে ক্ষমা চেয়ে পারমিশনটা নিব। আমি লীনার সাথে কথা বলবো, ওকে বাংলাদেশে আনার ব্যবস্থা করব। দরজা খুলে রুমে প্রবেশ করতে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো সমুদ্রের নাকে। চোখ বন্ধ করে গন্ধটা নিল সমুদ্র। তারপর আস্তে আস্তে চোখ খুলতেই দেখতে পেল সারা ঘরে মোমবাতি দিয়ে সাজানো আর অন্ধকার। সমুদ্র কিছুটা অবাক হলো। লোডশেডিং তো হয়নি, কে সাজালো এমন করে? অবশ্য সুন্দর হয়েছে, কিন্তু সাজালোটাকে? এতে ভাবনার মাঝে হঠাৎই একটা ভাবনা এলো যে তারা কোথায়? কথাটা ভেবেই সমুদ্র ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর এক পা করে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওখানেও নেই। সারা ঘরে খুঁজে না পেয়ে বারান্দায় চলে গেল সমুদ্র। সাথে সাথে একটা ধাক্কা খেলো যেন। বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। অস্ফুট স্বরে বলে উঠল, ইস, এই মেয়ে তো দেখছে আমাকে বাঁচতে দিবে না। তারা অন্ধকারে বারান্দা দোলনায় বসে আছে। সামনে থাকা দুপাশে 2টি টেবিলে মোমবাতি জ্বালানো, আর তারার হাতে রয়েছে একটা মোমবাতি, যা দিয়ে সে লাস্ট মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে। সমুদ্রের আসার সংকেত পেয়ে তারা মুচকি হেসে মোমবাতির দিকে তাকিয়েই বলল, আসুন না সমুদ্র। সমুদ্র কেঁপে উঠল। তারার দিকে এগুতে এগুতে বলল, এসব কি তারা? তারা লাজুক হাসলো, কিছুই বলল না। সমুদ্র তারার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। মোমবাতির আলোতে তারার মুখটা উজ্জ্বল হয়ে গেল। সমুদ্র ঢোক গিলল। এই রূপ সে সামলাবে কিভাবে? তারা লাস্ট মোমবাতিটা জ্বালিয়ে শেষ করে বলল, সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? সমুদ্র অবাক হয়ে তারার দিকে তাকিয়ে রইল। তারা মোমবাতিটা রেখে দিল। সমুদ্রের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। বুকে এসে লাগলো যেন সমুদ্রে। তারা হেসেই বলল, শাড়িটা আমার পছন্দ হয়েছে। সমুদ্র এবার শাড়িটার দিকে তাকালো। এটা তো সেই শাড়িটাই যেটা তারার জন্য কিনে এনেছিল সমুদ্র, তাও 3 বছর আগে। রেখে দিয়েছিল যেন তারাকে গিফট দিতে পারে, কিন্তু সুযোগের অভাবে দেওয়া হয়নি। আজ এই শাড়িটা তারা পরবে তা ভাবতেও পারেনি সমুদ্র। তারা হালকা মিষ্টি রঙের শাড়ির আঁচলটা নাড়িয়ে দেখিয়ে বলল, কালারটা অনেক সুন্দর, কিন্তু একটু পাতলা। বলেই জোরপূর্বক হাসলো তারা। সমুদ্র হেসে ফেলল। তারার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার থেকে সুন্দর না? লজ্জায় গাল লাল টুকটুকে হয়ে গেল তারার। দাঁত বের করে হেসে বলল, শাড়িটা আমার থেকেও সুন্দর। হঠাৎ পড়লে যে? আলমারি গোছাতে গিয়ে শাড়িটা পেলাম, আমার খুব ভালো লাগলো। উপরে আমার নামটা লেখা ছিল, তাই ভাবলাম আমার জন্যই এনেছেন, এজন্যই পরে নিলাম। তাহলে ঘর সাজালে যে? আমার অবস্থাটা এত বুঝদার কবে হলো? আরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে শাড়িটা দিলেন যে, তাই আমিও আপনাকে দিলাম সারপ্রাইজ। কেমন লাগলো? সমুদ্র তারার গালে হাত রেখে বলল, খুব ভালো লেগেছে বউ। তুমি আমার জন্য যতটুকু করেছো, আলহামদুলিল্লাহ। আমার কাছে তুমি আছো, এটাই অনেক। আরও কিছু লাগে না আমার। তারা বেশ খুশি হলো। সমুদ্রের হাত ধরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই বারান্দা থেকে বৃষ্টির ফোঁটা উড়ে আসতে লাগলো তারা আর সমুদ্রের চোখে মুখে। বাতাসে তারার খোপা করা চুলগুলো খুলে গেল। সমুদ্রের মুখে উড়ে আসতে লাগলো চুলগুলো। ছুঁয়ে দিতে লাগলো সমুদ্রের মুখটাকে। সমুদ্র এগিয়ে গিয়ে তারার চুলে নাক ডুবিয়ে গন্ধ নিতে লাগলো। কেঁপে উঠলো তারা, চোখ বন্ধ করে ফেললো। সমুদ্র ঘ্রাণ নিতে নিতে বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার এই এলোকেশে? তারা কিছুই বলছে না।
সমুদ্রের নাক চুল ভেদ করে তারার কোমল ঘাড়ে গিয়ে ঠেকলো। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। তারা দু হাতে দুপাশে শাড়ি আঁকড়ে ধরলো। সমুদ্র তারার ঘাড়ে নাক ঠেকিয়ে বলল, তুই যখন গোসল সেরে চুলগুলো এক পাশে নিয়ে ঝাড়তে থাকো তখন অদ্ভুত এক স্নিগ্ধতা কাজ করে তোমার মাঝে। তোমার চুলের লুকানো ঘ্রাণটা বেরিয়ে আসে, সাদা ঘাটটা স্পষ্ট হয়, মনে হয় নিজেকে সেখানে সঁপে দেই, হারিয়ে যাই তোমার মায়ায়। তারা চুপচাপ সমুদ্রের কথাগুলো শুনছে। সমুদ্র এবার একটা হাত নিয়ে তারার উদর স্পর্শ করলো। তারা শাড়িটা আরেকটু চেপে ধরলো। সমুদ্র ঘোর লাগা গলায় বলল, আমাকে এভাবে পাগল না করলে হতো না? হুম। সমুদ্র কিছু না বলে তারাকে নিজের দিকে ঘোরালো। তারা গোল গোল করে চোখ করে সমুদ্রের দিকে তাকিয়ে রইল। সমুদ্র তারার চুলগুলো সামনে আনলো, হাত বুলিয়ে অসহায় গলায় বলল, তোমার চুলগুলো কি আজও আটকে রাখবে? দেখো না আমার কাছে আসতে চাইছে। তারা অবাক হয়ে গেল, নিজের অজান্তেই বলল, না, না রাখবো না। সমুদ্র হেসে তারা চুলগুলোতে হাত বুলাতে লাগলো। চুলের পিছনে হাত নিয়ে ঘাড়ে রাখলো। তারা ঠোঁট জোড়া উঁচু করে গভীর চুম্বন করলো। চোখ আপনা আপনি বন্ধ হয়ে গেল তারার। নতুন এক অনুভূতি। সমুদ্রর পরপর 3টে চুমু খেয়ে তারার অধৈর্যরা আঁকড়ে ধরলো। কিছুক্ষণ পর তারার অধৈর্যরা ছেড়ে দিল সমুদ্র। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললো। তারাও জোরে জোরে শ্বাস নিচ্ছে। সমুদ্র চোখ বন্ধ করেই বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার এই ঠোঁট জোড়ায়? কতটা লোভ লাগে এটাকে দেখলে, বিশেষ করে যখন তুমি বক বক করো তখন মনে হয় কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। লজ্জায় গাল লাল হতে শুরু করলো তারার। কান গরম হয়ে যাচ্ছে। সমুদ্র তারার গালে হাত দিয়ে বলল, আর এই লাল লাল নরম গালগুলো মনে হয় টানতে থাকি। বলেই তারার গাল টেনে দিল সমুদ্র। তারা লজ্জায় মাথা নামিয়ে ফেলল। সমুদ্র মুচকি হেসে বলল, যখন লজ্জা পাও তখন এই গালগুলো আরো লাল টুকটুকে হয়ে যায়, তখন মন চাই খেয়ে ফেলি। তারা 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। নিঃশব্দে হাসলো সমুদ্র। তারপর বলল, হাতটা সরাও তো, দেখি আমার লাল টুকটুকে আদরিনীকে কেমন লাগছে। তারা হাতের পিছন থেকে না বোধক মাথা নাড়ালো। সমুদ্র বাঁকা হেসে নিজের থেকেই তারার হাতটা সরিয়ে দিল। তারা চোখ বন্ধ করে আছে। সমুদ্র নিচে হাঁটু গেড়ে বসে পড়ল। তারার হাত ধরে বলল, যতদিন তুমি আমার জীবনে আছো বেঁচে থাকার অন্য কোনো কারণের দরকার নেই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই, আর তুমি আমার ঝকমকে তারা। তোমার আকাশের চাঁদও আমিই হতে চাই। তোমার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। তুমি অপরূপ সুন্দরী, তুলনাহীন ভালো মন তোমার। আমি রূপের প্রেমে পড়তেই পারতাম, তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের। তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে চলেছে কেবল। তোমার প্রেমের শুদ্ধ অনলেই পড়তে চাই সারাটি জীবন। সুযোগ দিও মনের ঘরের বাসিন্দা হতে মন সুন্দরী। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ, যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায়। আমি যখন এমন কাউকে ভাবি, শুধু তোমার ছবি ভেসে ওঠে হৃদয় গভীর রাতে, রোজ ঘুম ভেঙে যায়। তোমার মুখটা ভেসে ওঠে চোখের রাঙিনায়। মন জুড়ে এসে বসো তুমি অপরূপা সুন্দরী দেবী হয়ে। এক একটা দিন যায় আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে। তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে, নিজেকে শূন্য করে দিয়ে কিনছি তোমার স্বপ্ন। প্রতিদিন মাঝরাতে আমার বুকে থাকা তোমার মুখটা দেখি, দেখতে দেখতে রাত পার হয়ে যায়। জিজ্ঞেস করেছিলে না কেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি না? এটাই তার কারণ আদরিনী। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম বউ সাজে, সেই বাচ্চা বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা কথা, তোমার ভীতু চোখ, তোমার অভিমান, সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস। ভালোবেসে গ্রহণ করো এই অধমকে, তোমার জন্যই দেওয়ানা রয়ে যাবে এই দিল। আজ বলো আদরিনী, আজ তোমার মাঝে হারিয়ে যাওয়ার অধিকার কি দিবে আমাকে? বলো আমার আদরিনী, বলো। তারার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মুচকি হেসে সায় দিল সমুদ্রের কথায়। হাতে হাত রেখে বলল, ভালোবাসার সংজ্ঞা আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি শয়নে স্বপনে তাকে নিয়ে হৃদয়ের মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি অনুমতি দিন, সারা জীবন ভালোবাসতে চাই। এই পৃথিবীতে কেউই অসুন্দর না। সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে। আর যখন কারোর চোখে আপনি সুন্দর হবেন, তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর। রাজার যেমন রাজ্য আছে, আমার আছেন আপনি। আপনি সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়। অন্য কারোর বুকে নিজেকে এত সেফ লাগে না যতটা আপনার বুকে লাগে। আপনার বুকে শুয়ে এক অজানা প্রশান্তি পাই আমি।
আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। প্লিজ সব সময় আমার সাথে থাকবেন, ভালোবাসবেন। বলেই সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল তারা। সমুদ্র তার উত্তর পেয়ে গেছে। মুচকি হেসে তারাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল সে। তারা কিছু না বলে সমুদ্রের স্পর্শগুলো অনুভব করছে, সমুদ্রের ডাকে সাড়া দিচ্ছে। সমুদ্র আঁচল সরিয়ে বুকে মুখ গুজতেই কেঁপে উঠল তারা। চোখ খিচে বন্ধ করে নিল। সমুদ্র আস্তে আস্তে বুক থেকে সরে গলায় মুখ ডুবিয়ে দিল। ধীরে ধীরে ভালোবাসায় মাতাতে লাগলো তারাকে, আর আদরিনীকে ভালোবাসায় মাতিয়ে হারিয়ে যেতে লাগলো সুখের সীমানায়। আজ 3 বছর তপস্যার ফল পাচ্ছে সমুদ্র। তারাকে নিজের করে পাচ্ছে। তারাও নিজের ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিচ্ছে। দুজনেই হারিয়ে যাচ্ছে ভালোবাসার অসীম সাগরে। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তারার। চোখ খুলে বুকে ভারী কিছু অনুভব করলো সে। নিচে তাকাতেই সমুদ্রকে দেখতে পেল। খুব নিশ্চিন্তে তারার বুকে শায়িত হয়ে ঘুমোচ্ছে সে। মুচকি হাসলো তারা। সমুদ্রের চুলে হাত বুলিয়ে বলল, সমুদ্র প্লিজ উঠুন। এই সামান্য ডাকে মোটে উঠল না সমুদ্র। ডাকটা কানে পৌঁছেছে কিনা সন্দেহ। তারার কেন যেন প্রচণ্ড লজ্জা হচ্ছে। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি সে। এই মুহূর্তে তাকে ওয়াশরুমে যেতে হবে। এদিকে সমুদ্র তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নিজের শরীরের প্রতিটা ভাঁজের সাথে মিশিয়ে রেখেছে। সমুদ্রকে সরাতে তারা আরেকটু জোরে ডাকলো, মিস্টার আহমেদ উঠুন প্লিজ। এই যে মিস্টার আহমেদ, আমি ওয়াশরুমে যাব, বেলা হচ্ছে। সমুদ্রের ভ্রু কুঁচকে গেল। মুগ্ধ চোখে সেদিকে তাকিয়ে রইল তারা। সমুদ্রের মাথায় হাত বুলিয়ে ডাকলো। এই বর। সমুদ্র এবার আস্তে আস্তে চোখ খুলল। তারার বুকে থুতনি ঠেকিয়ে তারার মুখের দিকে তাকিয়ে ঘুমো ঘুমো গলায় শুধালো, কি হয়েছে বউ? আপনি উঠুন, আমার কেমন যেন লাগছে, ওয়াশরুমে যাব। অস্থির হয়ে গেল সমুদ্র। তারার কপাল স্পর্শ করে বলল, কেমন লাগছে? ঠিক আছো তো? ঠিক আছে, শুধু শাওয়ার নিব, সরুন। সমুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর আবারও তারার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। তারা অবাক হয়ে বলল, এটা কি হলো? ঘুমাবো, ডোন্ট ডিস্টার্ব মি। বললেই হলো, কত বেলা হয়েছে, আমাকে সবার জন্য নাস্তা বানাতে হবে। তোমার এত পাকনামি করতে হবে না, আমাকে জড়িয়ে ঘুমিয়ে থাকো। ধ্যাত। কি ধ্যাত কি? তুমি জানো আমার কত ভালো লাগছে। এইভাবেই ঘুমাবো প্রতিদিন। তারার দিন শেষ, সমুদ্রের বাংলাদেশ। ফাওয়ালা, উঠুন বলছি। না না না, আমি আমার আদরিনীকে ছাড়া যাব না, সরবো না। তুমি শুধু আমার, আমার আদরিনী। তারা হেসে ফেলল। সমুদ্রের মাথায় টোকা দিয়ে বলল, জানি আমি আপনার আদরিনী, আমি অভ্যস্ত হয়ে গেছি ডাক্তারে। আরেকবার ডাকবেন? সমুদ্র বুক থেকে মুখ তুলে তারার মুখের দিকে তাকালো। মুচকি হেসে বলল, আদরিনী। প্রশান্তিময় হাসি দিল তারা। আজকেও সেই প্রথম দিনের মতোই শান্তি লাগছে এই ডাকটায়। সমুদ্র আর অপেক্ষা না করে আবারও মুখ গুজে দিল তারার গলদেশে। হারিয়ে গেল এক অজানা অনুভূতিতে। ভালোবাসায় হারিয়ে দিতে লাগলো তার আদরিনীকে। তারাও মারতে মারতে একসময় সায় দিতে লাগলো সমুদ্রের ভালোবাসায়। এইভাবে বেঁচে থাকুক প্রত্যেকটি ভালোবাসা। সমুদ্র তারার ভালোবাসাও বেঁচে থাকুক প্রত্যেকটি জুটির মতো। যেমন সাদি ভাই ভালোবাসে তার অনুপাখিকে, সৌহার্দ্য ভালোবাসে তার তুরজানকে, সারাজ ভালোবাসে তার সিয়াকে, তোতা পাখিকে, আর ডক্টর ভালোবাসে তার ডক্টর অনুকে। এভাবে এবং এভাবেই বেঁচে থাকুক প্রত্যেকটি ভালোবাসা। সমাপ্ত।